আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে সুমনা সিং এবং আমি মুজাহিদুল ইসলাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনামগুলো। লঞ্চে আগুনে দগ্ধ নাম না জানা ২৩ জনের জানাজা শেষে দাফন, হয়েছে অপমৃত্যুর মামলা। লঞ্চ দুর্ঘটনায় আরও ৪১ জন নিখোঁজ থাকার দাবি, চলছে উদ্ধার অভিযান, মাঠে তদন্ত দল। চতুর্থ ধাপে ভোটের জন্য প্রস্তুত ৮৩৮ ইউনিয়ন পরিষদ, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। প্রস্তাবিত আইনে বদলে যাচ্ছে করমুক্ত আয় নির্ধারণ ব্যবস্থা, মধ্যবিত্তের চাপ বাড়ার আশঙ্কা। উড়াল দিল সবচেয়ে ক্ষমতাশালী টেলিস্কোপ জেমস ওয়েব, সৃষ্টির রহস্য উদ্ঘাটনেই চোখ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঝালকাঠিতে লঞ্চে আগুনে নিহত ২৩ জনের মরদেহ বরগুনার পটকাখালী কবরস্থানে দাফন করা হয়েছে। এই ঘটনায় নিহত ৪২ জনের মধ্যে জেলা প্রশাসনের মাধ্যমে বরগুনায় নেওয়া হয় ৩৭ জনের মরদেহ। তার মধ্যে পরিচয় নিশ্চিত করে ১৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের পরিচয় শনাক্ত করতে দ্রুতই ডিএনএ টেস্টের জন্য স্বজনদের নমুনা সংগ্রহ শুরু হবে। কবরের নম্বর ৩৪। এটি একজন মানুষের পরিচয়। দুদিন আগেও নাম পরিচয় জানা ছিল স্বজনদের, কিন্তু এখন শুধুই নম্বর। বরগুনাগামী লঞ্চে আগুনে পুড়ে বিকৃত হয়ে গেছে চেহারা। অনেক চেষ্টার পরও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি এমন ২৩ জনের। তাই অজ্ঞাত হিসেবে দাফন করা হয়েছে পটকাখালী কবরস্থানে। মেজো দুলাভাই, মেজো আপু আর আমার মেজো ছোট ছেলে, ১.৫ বছর বয়স। তোমার খেয়াল লাগে না, ও আধা মানুষ কেমনে ও আগুনে পুড়ে রইলে আমি তো লাশ পাইয়ে সব আমি দেখলাম। সাইকেল আমরা আগে কর না, এই মোটর সাইকেল আমার এই কাহিনী ৯ জন আর ওই একজন পাইছে। শনিবার সকালে ৩১ জনের মরদেহ জানাজার জন্য নেওয়া হয় বরগুনার সার্কিট হাউস ঈদগাহ মাঠে। জানাজা শেষে মরদেহগুলো আবারও স্বজনদের দেখানো হয়। এ সময় শনাক্ত হয় ৮ জনের পরিচয়। এর আগে ৬ জনের পরিচয় নিশ্চিত করে তাদের স্বজনেরা। এদিকে এখনও নিখোঁজ স্বজনদের সন্ধানে ছুটোছুটি করছেন অনেকে। আমার ছেলে আর এর ছেলে আর এই এর হালি, এই ৩ জন একখানে ছিল, লইয়া আসছে এই ৩ জন নিখোঁজ। মরদেহগুলো যেখানে এখানে যেই ছিল পোস্টার ছিল আমি দেখেছি, আমার এখানে একটাও মিলে না। দ্রুতই ডিএনএ টেস্টের জন্য স্বজনদের নমুনা সংগ্রহের কাজ শুরু হবে বলে জানিয়েছে বরগুনা জেলা প্রশাসন। যারা নিখোঁজ রয়েছে তাদের স্বজনদেরকে আমরা আহ্বান করেছি আমাদের তথ্য দিয়ে সাহায্য করার জন্য, এবং আমরা স্বজনদের তালিকা পাওয়া মাত্রই আমরা তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করার জন্য আমরা তারিখ দেবো এবং সেই তারিখে তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করব। এখনও যারা নিখোঁজ তাদের তথ্য দিতে ডিসি অফিসের কন্ট্রোল রুমে যোগাযোগের আহ্বান জানিয়েছে প্রশাসন। শনাক্ত না হওয়া ২৩ জনের মরদেহ দাফন করা হয়েছে পটকাখালীর এই গণকবরস্থানে। মানুষগুলো এখন শুধুই নম্বর, তাদের নামও নেই। যাপিত জীবনের গল্পগুলোও শেষ হয়ে গেছে। শেষ বিদায়টিও হয়েছে অজ্ঞাত পরিচয়। নিহতের স্বজনেরা বলছেন এমন দুর্ঘটনায় আর যেন কারোর মৃত্যু না হয়। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বরগুনা। ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ঘটনা তদন্তে ৩টি কমিটির সদস্যরা কাজ শুরু করেছে। দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা। এদিকে একদিন পরেও নিখোঁজদের পাবার আশায় নদী পাড়ে ভিড় করছেন স্বজনরা। তাদের দাবি এখনো সন্ধান নেই ৪১ জনের। ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। শুক্রবার রাতে সদর থানায় মামলাটি করেন কোনাবালিয়া ইউনিয়নের
গ্রাম পুলিশ সদস্য জাহাঙ্গীর হোসেন। শনিবার সকালে দুর্ঘটনা কবলিত লঞ্চটি পরিদর্শন করেন ঘটনা তদন্তে গঠিত 3 কমিটির সদস্যরা। লঞ্চের ইঞ্জিন রুম সহ বিভিন্ন স্থান ঘুরে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা করেন তারা। তাদের ধারণা, ইঞ্জিনের সিলিন্ডার বিস্ফোরণে এই দুর্ঘটনা হতে পারে। সরেজমিনে জাহাজ ঘটনাস্থল, দুটো ঘটনাস্থল দেখছি এবং আমরা কিছু ধারণা নিয়ে গেছি। এখন আমরা এই যে সকল অভিজ্ঞতা আমাদের হলো, সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে তারপরে আমরা বলতে পারবো যে কি কারণে এই ঘটনাটা ঘটেছে। এদিকে ঘটনার একদিন পরেও নিখোঁজ 41 জনের সন্ধানে নদীপাড়ে ভিড় করছেন স্বজনরা। যে কোনো অবস্থায় ফিরে পেতে চান তাদের। নিখোঁজদের সন্ধানে এখনো অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। ছোট নাতি নিয়ে ওই মেয়ে লাভ দিয়ে পড়ছে, এরা দুজন বাইসে আছে, আর ওই দুজন আমরা এখন পর্যন্ত নিখোঁজ আমরা পাইতেছি। পরশুদিন রাত 2টা পর্যন্ত তার সাথে কথা বলা হয়েছিল, 2টা পর তাকার তার সাথে কোনো যোগাযোগ করতে পারিনি। শুক্রবার রাতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া লঞ্চ অভিযান 10-এ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত 42 জনের মরদেহ উদ্ধার হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই মুহূর্তে বরগুনায় আছেন সহকর্মী আদিলুর রহমান, চলে আছে আদিলের কাছে। আদিল, আজও তো স্বজনরা নদী পাড়ে ভিড় করেছেন, 41 জনের নিখোঁজ থাকার দাবি করেছেন তারা। এ নিয়ে প্রশাসনের কারোর সঙ্গে আপনার কথা হয়েছে কিনা? দেখুন, এই নিখোঁজদের বিষয়টি নিয়ে কাজ করছে বরগুনা জেলা প্রশাসন এবং ঝালকাঠি জেলা প্রশাসন। 2 জেলার জেলা প্রশাসনের সাথেই আমার কথা হয়েছে। আজকে সারাদিন দিনভর নদীতে নৌ পুলিশ, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিস তাদের ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারের জন্য অভিযান চালিয়েছে। কিন্তু এখানে বেশ কয়েকটি প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এর মধ্যে আজকে যখন ডুবুরি দল নদীতে নেমেছে তখন একেতে প্রচুর স্রোত এবং আরেকটি বিষয় এসে দাঁড়িয়েছে ঠান্ডা, শীত। এই দুটি কারণে এই ডুবুরি দল খুব বেশিক্ষণ আসলে পানির নিচে থেকে তারা তাদের যে উদ্ধার কাজ সেটি আসলে করতে পারেনি, যে কারণে আজকে সারাদিন উদ্ধার অভিযান চালানোর পরেও নিখোঁজ কাউকে পানির নিচে পাওয়া যায়নি। এখানে একটি বিষয় আছে, আমরা বিভিন্ন সময় নৌ দুর্ঘটনাগুলোর ক্ষেত্রে যেটি আসলে দেখেছি যে 24 ঘন্টা বা 36 ঘন্টা পরেই মরদেহগুলো আসলে ভেসে ওঠে। এখানে ফায়ার সার্ভিস, কোস্টগার্ডের যারা অভিজ্ঞরা যারা আছেন তারা যেটি আসলে বলছেন, যেহেতু এখন ঠান্ডা, গরমের সময় হলে 24 ঘন্টা বা 36 ঘন্টা পরে মরদেহগুলো ভেসে ওঠার সম্ভাবনা থাকে। এখন শীতের জন্য সেটি 48 ঘন্টা বা তারও পরে ভেসে উঠতে পারে এমন ধারণা তারা করছে। তবে আগামীকালও ফায়ার সার্ভিস বা অন্যান্য যেসব সংস্থা তারা অভিযান পরিচালনা করছিলেন তারা অভিযান পরিচালনা করবেন। নিখোঁজদের আর কেউ নিখোঁজ আছে কিনা বা পানির নিচে কারোর মরদেহ পাওয়া যায় কিনা, নিখোঁজদের বিষয়ে তথ্য সংগ্রহ করেছে রেড ক্রিসেন্টের যে তালিকা, যে সেখানে নিখোঁজরা তথ্য দিয়েছেন 50 জনের, আর জেলা পুলিশের কাছে তথ্য আছে 37 জনের। এখন এখানে বেশ কয়েকজনের কিন্তু শনাক্ত না হওয়ার কারণে দাফন করা হয়েছে। এখন তাদের ডিএনএ পরীক্ষার পরে আসলে বোঝা যাবে যে যারা নিখোঁজ দাবি করছেন এদের মধ্যে তাদের স্বজন আছে কিনা। অর্থাৎ এই প্রক্রিয়াগুলোর শেষেই আসলে বলা যাবে যে কতজন নিখোঁজ এখন আছেন। আর উদ্ধার অভিযান আগামীকালও চলবে, এটি আমাদের জানানো হয়েছে। তো বরগুনা থেকে আমার কাছে এটাই ছিল সর্বশেষ খবর। আদিল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এদিকে বরিশাল মেডিকেল ও ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন আগুনে দগ্ধ 61 জন। তাদের মধ্যে আইসিইউতে নেওয়া হয়েছে 6 জনকে। ঢাকায় ভর্তি 15 জনের কেউই শঙ্কামুক্ত নন। আমি পাগল না হয়ে গেছি বাবা। হাসপাতালের বারান্দায় কান্না থামছে না মা জ্যোৎস্না বেগমের। আদরের 2 নাতনি দগ্ধ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে একজনকে নেওয়া হয়েছে আইসিইউতে, আর খোঁজ মিলছে না তার মেয়ে রাজিয়া সুলতানা ও নাতনি 7 বছরের নুসরাত আক্তারের। ট্রিটমেন্টই আছে না লাশে আছে না পুরা গেছে কিছু বুঝতেছি না, নদীতে আছে, শনাক্ত করা যাচ্ছে না কি কোথায় আছে। 2 স্বজনের খোঁজে হাসপাতালের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছেন সাজেদা বেগম। বরগুনার কামাল উদ্দিন খুঁজছেন তার চাচাকে।
নুন ধরে আর এই নাতি পাওয়া যাচ্ছে না, 8 বছর একটা ছেলে। জালুকাঠি থেকে পরে ঢাকা আসছি, ঢাকা এসে চাচাকে খুঁজছি, এখানে আমি পাই না, ওই নামে আর কি নাই লিস্টে। পর্যবেক্ষণ কক্ষের সামনে ভর্তি রোগী ও নিখোঁজদের স্বজনদের ভিড়। কেউ রোগীর অবস্থা জানার চেষ্টা করছেন, আর কেউ খুঁজে ফিরছেন স্বজনদের। চিকিৎসকরা বলছেন, শ্বাসনালী পুড়ে যাওয়ায় ঢাকায় ভর্তি রোগীর কেউই শঙ্কামুক্ত নয়। শঙ্কামুক্ত বলা যায় না। রংপুরে একজন 10% মানুষ যতক্ষণ পর্যন্ত হাসপাতাল থেকে না যায় ততক্ষণ আমরা একদম বলতে হবে। তবে বেশি খারাপের মধ্যে 5-6 জন আছি আর কি। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে রোগীদের দেখতে এসে স্বাস্থ্য সচিব জানান, দগ্ধ রোগীদের চিকিৎসা ব্যয় সরকারের। যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে 1.5 লাখ টাকা, আর যারা চিকিৎসাধীন আছে 50,000 টাকা। তারপরে আমাদের হাসপাতালের পক্ষ থেকে যে ব্যয়ভার লাগে ঔষধপত্র সব আমরা সরবরাহ করি, চিকিৎসার সকল দাবি সার্বিকভাবে। এদিকে বরিশালে ভর্তি রোগীদের চিকিৎসায় সেখানে কাজ করছে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের 7 সদস্যের মেডিকেল টিম। তারা জানিয়েছেন, রোগীদের কেউই আশঙ্কাজনক নয়। এদের 33 জন বার্ন ওয়ার্ডে, পেডিয়াট্রিক সার্জারি ওয়ার্ডে 5 জন, অর্থোপেডিকে 5 এবং আইসিইউতে 3 জন। যাদের স্পেশাল চিকিৎসা দরকার হবে তারা একটু পরেই তারা ওটিতে নিয়ে যাবে। ওটি আমাদের প্রস্তুত আছে, তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে যাবেন এবং আমাদের প্রয়োজনীয় লজিস্টিক, ঔষধ পানি সবকিছু সাপ্লাই আছে সরকারের তরফ থেকে। এদিকে লঞ্চে আগুনের ঘটনায় মারা যাওয়া হাবিবুর রহমানের মরদেহ পোস্টমর্টেম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লঞ্চ দুর্ঘটনা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল যে বক্তব্য দিয়েছেন তাতে তাদের রাজনৈতিক দেউলিয়াপনা প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, সব বিষয় নিয়ে রাজনীতি করা বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে। সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনের এইচডি সম্প্রচার কার্যক্রম উদ্বোধন ও প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, লঞ্চ দুর্ঘটনার বিষয়ে তদন্ত হচ্ছে। ঘটনাটি নাশকতা না দুর্ঘটনা তা বেরিয়ে আসবে। যারা নিহত হয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পরিবারকে সহায়তা করা হচ্ছে। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। বিটিভির এইচডি সম্প্রচার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানের মান আগের চেয়ে অনেক বেড়েছে। জাতি গঠনে এই প্রতিষ্ঠানটির ভূমিকা অপরিসীম। সবকিছুর মধ্যে রাজনীতি নিয়ে আসা, কখন যে বলে বসে বিএনপির মধ্যে যারা দলবদল করে খোলস বারবার বদলিয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও খোলস বদলিয়েছে। এটাও কি সুশাসনের অভাবে তারা দলবদল করেছে? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে দাবি করলেও তারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে। বিকেলে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে জিয়া শিশু একাডেমি। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন জিয়াউর রহমান, কিন্তু তার সব অর্জনকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তিনি বলেন, গুরুতর অসুস্থ খালেদা জিয়ার বিদেশ গিয়ে চিকিৎসা নেওয়ার অধিকার রয়েছে, যা থেকে তাকে বঞ্চিত করছে সরকার। আমরা অনেকেই আজকাল এগুলো ভুলে যাচ্ছি অথবা ভুলিয়ে দিতে চাচ্ছি। এই যে আপনার একটা আবহ সৃষ্টি হয়েছে যে অতীতের যা কিছু মহান, যা কিছু ভালো সবকে ভুলিয়ে দাও। আর যারা ভালো কাজ করেছে, আমাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের মনে করার কোনো দরকার নেই। এই ধরনের একটা চিন্তা ভাবনা আবহ আজকাল সৃষ্টি হয়েছে। বিদেশ থেকে টাকা এনে অনেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। এখন তাদের রুখে দেওয়ার সময় এসেছে বলে হুঁশিয়ার করেন তিনি। সকালে রাজধানীর সেগুনবাগিচায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জুম বাংলা ইউথ ফাউন্ডেশনের অনুষ্ঠানে একথা বলেন আইজিপি। আমাদেরকে এটাও দেখতে হবে একটা পর্যায়ে, যাতে করে এই বিদেশ থেকে পয়সা এনে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র যারা করেন, দেশের বিরুদ্ধে বিষোদ্গার করেন, দেশের উন্নয়ন অগ্রগতিকে পিছন থেকে খামচে ধরতে চান, এদেরকেও বোধহয় সময় এসছে এখন অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসার জন্য। লক্ষ্মীপুরে নৌকার 2 প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় অন্তত 25 জন আহত হয়েছেন। আজ ভোরে এই হামলার ঘটনা ঘটে।
লক্ষ্মীপুর সদর উপজেলায় নৌকার প্রার্থী ইমরান হোসেন নান্নুর নির্বাচনী অফিসে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের সমর্থকদের বিরুদ্ধে। একই ঘটনা ঘটেছে ভবানীগঞ্জে নৌকার প্রার্থী আব্দুল খালেক বাদলের নির্বাচনী অফিসেও। গত রাতে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাগুরায় তৃতীয় ধাপে নির্বাচন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শরীফ মোল্লা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। সকালে শাবলাহাট গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মৃতের স্বজনরা জানিয়েছেন, বেলা 11টার দিকে তারা হিন্দুপাড়া এলাকায় একটি দোকানে বসেছিলেন। এ সময় বিদ্রোহী প্রার্থী শামসুর রহমানের সমর্থকরা ধারালো অস্ত্র ও লাঠি সোঁটা নিয়ে তাদের উপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা 12:30টার দিকে শরীফ মোল্লা মারা যান। এ ঘটনায় শরীফ মোল্লার ছেলে বদর মোল্লা ছাড়াও আহত হন একই এলাকার মোহাম্মদ আলী, আনিসুর রহমান ও রাজীব হোসেন। সকালে ঘুম থেকে উঠে বাড়ির সামনে বসেছিল, আর কিছু সংখ্যক লোক এসে ওদেরকে অ্যাটাক করেছে, ওদেরকে কুপাইছে। গ্রুপেরা নৌকার পক্ষে কাজ করেছে আর বিদ্রোহী পক্ষে মারামারি করেছে। এই বিদ্রোহীরা মেরেছে। সকালবেলায় ওরা সাইজে বুড়িয়েছে মারলো। 5 জনের কথা শুনেছি, এর মধ্যে 2 জনকে আমরা পেয়েছি। একজনের অবস্থা আশঙ্কাজনক, যার হচ্ছে হাতের দুইটা ওপেন ফ্র্যাকচারের জন্য মানে অলরেডিতে শিরা থেকে রক্ত যাচ্ছে, ইন্টারনাল ব্লিডিং এর জন্য তার মৃত্যু ঝুঁকি আছে। আরেকজনের তার হচ্ছে এর আগে থেকে কিছু হয়েছিল, এজন্য আমাদেরকে শিরা পেতে একটু বেগ পেতে হয়েছে। চতুর্থ ধাপে 838টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামীকাল। এরই মধ্যে ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী। সকাল থেকে কড়া নিরাপত্তায় এসব নিয়ে যান প্রিজাইডিং কর্মকর্তারা। তবে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে ভোটের দিন সকালে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সতর্ক থাকার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। শনিবার দুপুর থেকে 3 উপজেলার 21টি ইউনিয়নের প্রিজাইডিং অফিসাররা ভোটের সামগ্রী বুঝে নেন। আমাদের যে নির্বাচন পরিকল্পনা আমরা ইতিমধ্যে প্রণয়ন করেছি, আমাদের যে ডেভেলপমেন্ট প্ল্যান সেটাও আমরা সাজিয়েছি। আমাদের মোবাইল টিম আছে, স্ট্রাইকিং টিম আছে এবং প্রত্যেকটি সেন্টারে আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন আছে। মুন্সিগঞ্জের লৌহজং ও সিরাজদিখান উপজেলায় চতুর্থ ধাপে ভোট হচ্ছে 23টি ইউনিয়ন পরিষদে। সকাল থেকে ভোট কেন্দ্রে পৌঁছানো শুরু হয় নির্বাচনী সরঞ্জাম। ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সতর্ক রয়েছে পুলিশ। শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য আমি যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যারা ভোটার, তাদের সকলের সহযোগিতা কামনা করছি। লক্ষ্মীপুরে 15টি ইউপি নির্বাচনে 155টি কেন্দ্রে পৌঁছানো হয়েছে বিভিন্ন সামগ্রী। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশাসন অত্যন্ত আন্তরিক, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি ভোট আমরা করব ইনশাল্লাহ। নোয়াখালী সদর ও কবিরহাট উপজেলার 16টি ইউনিয়নে নির্বাচনী কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। আমরা আপনাদের এতটুকু প্রতিশ্রুতি দিতে পারি এবং আমরা 2টা উপজেলার ভোটারদের এত প্রতিশ্রুতি দিব যে তারা ইলেকশনে সুষ্ঠু একটা পরিবেশ পাবে। এদিকে ফেনী, সোনাগাজী ও দাগনভূঞার 14 ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট বাক্স ও ইভিএম। এছাড়া রাজবাড়ী সদর উপজেলার 14টি ইউনিয়ন, রংপুরের 2 উপজেলার 19টি ইউনিয়ন, টাঙ্গাইলের 3 উপজেলার 21টি ইউনিয়ন, কুষ্টিয়ার 9টি ইউনিয়ন এবং শেরপুরের শ্রীপর্দি উপজেলার 9টি ইউনিয়ন পরিষদের প্রিজাইডিং অফিসাররা বুঝে নেন ভোটের সরঞ্জাম। চতুর্থ ধাপে 838টি ইউপির ভোটের মধ্যে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন 48 জন। শাকিলা করিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ডিএমপিতে জায়গা সংকটের কারণে অবৈধ বাস ডাম্পিংয়ে দিতে পারছে না ভ্রাম্যমাণ আদালত। ফলে গতানুগতিক নিয়মে শুধু মামলার মধ্যেই সীমাবদ্ধ সিটি কর্পোরেশন ও বিআরটি এর যৌথ অভিযান। সমস্যার সমাধানে মাতুয়াইলের ময়লার ভাগাড়ে রুট পারমিটবিহীন বাস ডাম্পিংয়ের কথা বলছে সিটি কর্পোরেশন। বাস রুট রেশনালাইজেশন কমিটির প্রতিবেদন অনুযায়ী রুট পারমিট ছাড়া ঢাকা এবং ঢাকার উপর দিয়ে চলে এমন বাসের সংখ্যা 1646টি। সিদ্ধান্ত হয় সেসব পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিচালনার। অভিযান চালাতে গিয়ে দেখা দিয়েছে নতুন সংকট। ডিএমপিতে জায়গার অভাব থাকায় রুট পারমিটবিহীন বাস ডাম্পিংয়ে দেওয়া যাচ্ছে না। যে পুলিশের যে ডাম্পিংগুলো আসছে, জায়গা ফাঁকা নেই, যে কারণে আমরা ডাম্পিংয়ে পাঠাতে পারতেছি না।
সংকট সমাধানে ডিএমপির উপর আর নির্ভরশীল থাকতে রাজি না সিটি কর্পোরেশন। বলছে বিকল্প ব্যবস্থাতেই ডাম্পিং করা হবে অবৈধ পরিবহন। প্রথম 2 দিন তারা গাড়িগুলোকে কই রাখবে না রাখবে কিছু কনফিউশন ছিল, এখন কিন্তু কোনো কনফিউশন নাই। আমি বলতে চাই মাতুয়েল আমাদের যে দক্ষিণে যে ময়লার ভাগাড় যেটা আছে, সে মাতুয়েলে যে ডাম্পিং প্লেস যেটা আছে, সেই ডাম্পিং স্টেশনে কিন্তু গাড়িরও ডাম্পিং ওখানে করে দেওয়া হবে জব্দ করে। প্রয়াত মেয়র আনিসুল হকের পরিকল্পনা অনুযায়ী সড়কে শৃঙ্খলা ফেরাতে 26 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে মতিঝিল থেকে ঘাটারচর পর্যন্ত একটি কোম্পানির বাস। তাই এই রুটে অবৈধ পরিবহনের বিরুদ্ধে শুরু হয় অভিযান। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রস্তাবিত আয়কর আইনে ব্যক্তির করমুক্ত আয় নির্ধারণের বর্তমান ব্যবস্থা বদলে ফেলতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বিশ্লেষকরা বলছেন, প্রস্তাবিত আইন পাশ হলে সংকুচিত হবে করমুক্ত আয়ের সীমা। এতে করের চাপ বাড়বে মধ্যবিত্তের ওপরে। বাংলার সঙ্গে ইংরেজিতেও আইনটি করার ওপরে জোর দিয়েছেন ব্যবসায়ীরা। প্রতি বছর বাজেটে ব্যক্তির করমুক্ত আয়ের সীমা নির্ধারণ করে দেয়া হয়। চলতি বাজেটে একজন পুরুষ চাকরিজীবীর বছরে করমুক্ত আয়ের সীমা নির্ধারণ করা হয় 3 লাখ টাকা, অর্থাৎ বছরে আয় 3,01,000 টাকা হলে তা করযোগ্য। এক্ষেত্রে দিতে হয় ন্যূনতম হারে আয়কর। তবে মোট বেতনের বিভিন্ন অংশ যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ অনেক ভাতার নির্ধারিত অংশ করের আওতামুক্ত। হিসাব অনুযায়ী বর্তমান নিয়মে কারো মোট বেতন মাসে 42,000 টাকা হলে তাকে কর দিতে হয় না। প্রস্তাবিত আইনে বলা হয়েছে মোট বেতনের 3 ভাগের 1 ভাগ হবে করযোগ্য আয়, অর্থাৎ 42,000 টাকা বেতন পেলেই ন্যূনতম হারে কর দিতে হবে। ঢাকার নাগরিকের জন্য ন্যূনতম আয়কর 5,000 টাকা, চট্টগ্রামের 4,000, আর এই 2 শহরের বাইরের নাগরিকের ন্যূনতম কর 3,000 টাকা। বিশ্লেষকেরা জানান, যারা মাসে 1 লাখ টাকা বেতন পাবেন তাদেরও কর বাড়বে 4,100 টাকা। 42,000 টাকা গ্রস স্যালারির এমপ্লয়ি কারা কারা আছেন এগুলো দেখবেন। মেজরিটি ক্ষেত্রে একদম এক্সিকিউটিভ লেভেলে যারা চাকরি করে তাদের স্যালারিটা কিন্তু এরকম 45 বা এই লেভেলের সাধারণত হয়ে থাকে। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির মধ্যে আমরা যদি তাদেরকে এই সিলিংটা যদি আমরা করি তাহলে হয়তো তাদেরকে অ্যাক্সেস ট্যাক্স চার্জ চলে যাবে। তো এই জন্য আমি মনে করি সরকার যখন এটা বাস্তবায়ন করবে তখন এই জিনিসটাতে যেন একটু গুরুত্ব দিয়ে দেখে। সাধারণ মানুষের সুবিধায় নতুন আইন করা হচ্ছে বাংলায়। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে আইন শুধু বাংলায় হলে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে তা বাধা হবে বলে মনে করেন ব্যবসায়ীরা। একই সাথে যেন ইংরেজিটা আসে, তাহলে কিন্তু বিদেশি বিনিয়োগ আকর্ষিত করতে আমাদের অসুবিধা হবে। আবার ট্রান্সলেশনের মধ্যে একটা লিগ্যাল ইস্যু হয়ে যেতে পারে। আপনি ট্রান্সলেট করলে একরকম কথা আর বাংলায় বলাটা আরেক রকম কথা। তো সেখানে আবার আইনে বলা আছে যে বাংলা ল্যাঙ্গুয়েজ উইল সুপারসিড। তো সেটা তো তখন আমি কি করে একটা বিদেশি বিনিয়োগকারীকে বুঝাবো? বাংলায় করা আইনের খসড়ায় অনেক কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে বলে মত বিশ্লেষকদের। অপ্রচলিত শব্দের সঙ্গে ইংরেজিও উল্লেখ করার পরামর্শ দিয়েছেন তারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মারা গেছেন 21শে পদকজয়ী প্রবীণ সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে দুপুর 1:30টায় মারা যান তিনি। করোনায় আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। কাল বেলা 11টায় জাতীয় প্রেস ক্লাবের প্রথম এবং বাদ আসর বাড়িধারায় দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে তাকে। প্রবীণ সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছে এডিটর্স গিল্ড ও সম্পাদক পরিষদ। সাংবাদিক রিয়াজ আহমেদ সহকর্মী, বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের কাছে অভিভাবক তুল্য প্রিয় মানুষ। তবে আজ তিনি শুধুই ছবি। করোনা থামিয়ে দিয়েছে তাকে। মাত্র 16 দিন আগে গত 11 ডিসেম্বর করোনায় আক্রান্ত হন জাতীয় প্রেস ক্লাবের সাবেক এ সভাপতি। ভর্তি হন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। সুস্থ হয়ে বাসায়ও ফেরেন, কিন্তু আবারও অসুস্থ হয়ে পড়ায় ভর্তি হন হাসপাতালে। তবে এবার তাকে ফিরতে হলো লাশবাহী অ্যাম্বুলেন্সে। আগামীকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবে ওনার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তারপর আরও অন্তত একটা জানাজা আমরা পারিবারিকভাবে করব, সেটা বাড়িধারার দূতাবাস রোডের মসজিদে, এবং তারপর বনানী কবরস্থানে আমার দাদির কবরে, সেখানে ওনার দাফন হবে। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে সাংবাদিক সমাজে। হাসপাতালে ভিড় করতে থাকে তার দীর্ঘদিনের সহকর্মীরা। ভেন্টিলেশন দেওয়া হলো গতকাল থেকে, দেওয়ার পরে আর এটা উনি ট্যাকল করতে পারেন না। আজকে একটা 30 মিনিটে উনি মৃত্যুবরণ করেছেন। আমরা এরকম একটা বন্ধু হারালাম, যেটা আমরা মনে করি যে আমাদের একটা আজকে বন্ধু অভিভাবক একটা সেটা আমাদের কাছ থেকে চলে গেল। রিয়াজ উদ্দিনের কর্মজীবন শুরু 1968 সালে পাকিস্তান অবজারভারে। মুক্তিযুদ্ধ শুরু হলে চাকরি ছেড়ে যোগ দেন যুদ্ধে।
1973 থেকে 1978 সাল পর্যন্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। 1978 থেকে 1992 সাল পর্যন্ত অবিভক্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। রিয়াজউদ্দিন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হন 4 বার। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য 1993 সালে পান 21 পদক। তার জন্ম নরসিংদীর মনোহরদী গ্রামে। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা ও বিতর্ক ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিং নিয়ে। সব বিতর্ক দূর করে ক্রিকেটকে এগিয়ে নিতে চান নতুন চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। জাতীয় ও যুব দলের পাইপলাইন সমৃদ্ধ করার লক্ষ্য ওবেদ নিজামের। অন্যদিকে মিডিয়া কমিটির চেয়ারম্যান চান দেশে ও বিদেশে টাইগার ক্রিকেটের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে। বিসিবির নতুন কমিটির 3 নতুন মুখ, যাদের হাতে ক্রিকেটের বড় দায়িত্ব। নাম ঘোষণার 24 ঘন্টা না পেরোতেই মাঠে নেমে পড়েছেন। কিভাবে ক্রিকেটের উন্নতি করা যায়, কিভাবেই বা ভুলগুলো শুধরানো যায়, সেই কাজে নেমে পড়েছেন। সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে আম্পায়ার্স কমিটির প্রধানকে। ঘরোয়া ক্রিকেট মানেই যে আম্পায়ারদের নিয়ে নানা বিতর্ক। বিসিবি সভাপতির কাছ থেকে স্বাধীনভাবে কাজ করার লাইসেন্স পেয়েছেন ইফতেখার মিঠু। আমার তো ভিতরে ঢুকতে হবে, যদি ইফ দের ইজ আ প্রবলেম, যেহেতু এত কথা হচ্ছে তার মানে আমি ধরে নিচ্ছি যে দের ইজ আ প্রবলেম, বাট যেটাও শুনেছি এটা ইমপ্রুভের দিকে। কিন্তু বছর 2 আগে ধরেন খুব খারাপ অবস্থা ছিল। প্রথম কথা, হ্যাভ টু ফাইন্ড আউট কি প্রবলেম হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, এই প্রবলেমের জন্য তারা কি মিস্টেক করতেছে না ইন্টেনশনালি, এটা হচ্ছে আমার দায়িত্ব এজ এ চেয়ারম্যান টু ফাইন্ড আউট যে কোনটা। জাতীয় দলের ব্যর্থতা যত লম্বা হচ্ছে ততই আলোচনা হচ্ছে পাইপলাইন নিয়ে। বয়সভিত্তিক দলগুলো থেকে কেন ভালো ক্রিকেটার উঠে আসছে না, সেই প্রশ্ন উঠছে বারবার। জাতীয় দল ও যুব দলের পাইপলাইন সমৃদ্ধ করতে চান ওবায়েদ নিজাম। স্কুল ক্রিকেটটা এখনও কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি এবং এই বোর্ডের আন্ডারে খুব ভালো মতোই হচ্ছে। এবার তো 556 টিম অংশগ্রহণ করেছে এবং আমরা এইটার থেকে ট্রানজিশন করে কিভাবে এজ গ্রুপে নিয়ে আসবো ছেলেদেরকে, দ্যাট উইল বিকাম ভেরি ইম্পর্টেন্ট। দেভ ডান আ ওয়ান্ডারফুল জব দাস ফার, বাট ওটাকেও কিভাবে ইমপ্রুভ করা যায় এটারই আমার দায়িত্ব থাকবে। আমার গোলই এটা হবে। মিডিয়া কমিটির নতুন প্রধান চান সারা বিশ্বে সঠিক ও নির্ভুলভাবে টাইগার ক্রিকেটকে তুলে ধরতে। আপনারা যারা আছেন আপনারা তো সবাই ক্রিকেট বোর্ডের এবং ক্রিকেট রিলেটেড সমস্ত নিউজগুলো আমাদের দর্শকদের কাছে, জাতির কাছে তুলে ধরেন। সো এই জায়গায় আমার প্রথম কাজটি যেটি হচ্ছে যে আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট যেন আমাদের ক্রিকেট বোর্ডের সমস্ত কর্মকাণ্ড রাইট ওয়েতে আমাদের জাতির কাছে, নেশনের কাছে পৌঁছায়। 3 নতুনের উপর ভরসা রেখেছেন বিসিবি সভাপতি। সেই ভরসার প্রতিদান দিয়ে ভালো কাজ করলেই এগিয়ে যাবে দেশের ক্রিকেট। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শঙ্কা কাটিয়ে নিউজিল্যান্ডে আসন্ন সিরিজে মনোযোগ বাংলাদেশ দলের। প্রথম টেস্টের ভেন্যু মাউন্ট মঙ্গানুইয়ে পৌঁছে এখনও অনুশীলন শুরু করেনি মুমিনুলরা। বড়দিনে ছুটি কাটাচ্ছেন সবাই, তবে কাল থেকেই দল নামবে কঠোর অনুশীলনে। নিউজিল্যান্ডে এর আগে 9টি টেস্ট খেলেছে বাংলাদেশ, জিততে পারেনি একটিও। তবে এর মধ্যে বিশেষ স্থান দখল করে আছে 2017-র ওয়েলিংটন টেস্ট। যতবার নিউজিল্যান্ডে আসে বাংলাদেশ দল সেখান থেকে অনুপ্রেরণা নেয়। ওয়েলিংটনের সেই টেস্টে সাকিব মুশফিক গড়েছিলেন 359 রানের অনবদ্য জুটি, যেখানে সাকিবের ডাবল সেঞ্চুরির সঙ্গে মুশির 150 রান। এবারও বড় কিছু করে দেখানোর স্বপ্ন টাইগারদের। রেকর্ড খুব একটা ভালো না, এক্সেপ্ট 2016 ওয়েলিংটন টেস্ট ম্যাচে আমরা যেটাতে ডে 5-এ এর পরে হেরেছিলাম। তো ওইটাকে আমরা আমাদের ইন্সপিরেশন হিসেবে নিচ্ছি যে ওই টেস্ট ম্যাচ যদি আমরা 595-এর 8 উইকেটে করতে পারি, ডিক্লেয়ার করেছিলাম ওই ম্যাচটা আমরা। ওই জায়গাটা আমরা চাই যে আমরা ওর থেকে ভালো কিছু করতে ইনশাআল্লাহ। তামিম ও সাকিব ব্যাটিং স্তম্ভের 2 সিনিয়র নেই এবার। রিয়াদ তো অবসরে নিয়েছেন টেস্ট থেকে। সৌম্য সাব্বির, যাদের তুলনামূলক ভালো রেকর্ড নিউজিল্যান্ডে, তারাও দলের বাইরে। তারুণ্যে ভর করেই লড়াইয়ের প্রত্যয় বাংলাদেশের। আমরা খুব ভালো ট্রেনিং করে এসেছি ক্রাইস্টচার্চে। গত 26-27 তারিখ আমরা ট্রেনিং করবো, ইনশাল্লাহ খুব ভালো ট্রেনিং হবে, আশা করি হার্ড ট্রেনিং হবে। 28-29 আমাদের একটা প্র্যাকটিস ম্যাচ আছে, 30 তারিখে আমাদের ব্রেক হবে, আবার 31 তারিখে ম্যাচের পর আমরা 1 তারিখে ফার্স্ট টেস্ট ম্যাচ খেলবো। 1 জানুয়ারি মাউন্ট মঙ্গানুইতে শুরু সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ক্রাইস্টচার্চে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনূর্ধ্ব-19 এশিয়া কাপে মাহফিজুলের সেঞ্চুরিতে কুয়েতকে 222 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। টানা 2 জয়ে সেমিফাইনালের পথ উজ্জ্বল করেছে রাকিবুলের দল।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ইফতেখারের উইকেট হারায় বাংলাদেশ। তবে অপর প্রান্ত আগলে রাখেন আরেক ওপেনার মাহফিজুল। 119 বলে 112 রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। শেষ দিকে মেহরাবের ঝোড়ো ব্যাটিংয়ে 291 রানের চ্যালেঞ্জিং টোটাল দাঁড় করায় বাংলাদেশ। টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র 7 রানে 3 উইকেট হারায় কুয়েত। নিয়মিত বিরতিতে উইকেট পড়ে তাদের। এক পর্যায়ে 34 রানে 7 উইকেট খুইয়ে বসে। অষ্টম উইকেটে ভাবসার ও মির্জা 27 রানের জুটি গড়লেও শেষ পর্যন্ত 69 রানে গুটিয়ে যায় কুয়েত। রোববার শ্রীলঙ্কার বিপক্ষে নেপাল হারলে গ্রুপের শেষ ম্যাচ খেলার আগেই সেমির টিকিট পাবে বাংলাদেশ। মাঠ নিয়ে কয়েকটি ক্লাবের আপত্তিতে ফেডারেশন কাপের শুরুর দিনে কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি। দিনের প্রথম ম্যাচে বসুন্ধরা কিংস ও দ্বিতীয় ম্যাচে উত্তর বারিধারা মাঠে উপস্থিত না থাকায় বাফুফের কাছে লিখিত রিপোর্ট জমা দিয়েছে ম্যাচ কমিশনার। তবে বাইলস অনুযায়ী স্বাধীনতা ক্রীড়া সংঘ ও আবাহনী পূর্ণ পয়েন্ট পাবে জানিয়েছেন পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শিদি। আগে সূচিতেই ফেডারেশন কাপ চলবে জানিয়েছেন তিনি। ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচ ভেন্যু কমলাপুর স্টেডিয়ামে নির্ধারিত সময় উপস্থিত স্বাধীনতা ক্রীড়া সংঘ, কিন্তু মাঠ নিয়ে আপত্তি তুলে একদিন আগেই টুর্নামেন্ট বর্জনের ঘোষণা দেয়া বসুন্ধরা কিংস অনুপস্থিত। অপেক্ষা শেষে কিক অফের বাঁশি না বাজিয়েই মাঠ ছাড়েন রেফারি, ফুটবলাররা। খেলা পরিচালনা করার জন্য বাট বসুন্ধরা কিংস মাঠে এখনো এসে পৌঁছায়নি। অ্যাকর্ডিং টু বাইলস আমরা 15 মিনিট ওয়েট করলাম, 15 মিনিটের পরে কোনো টিম না আসে, অ্যাকর্ডিং টু বাইলস আমরা ম্যাচটা এখানে স্টপ করে দিলাম। সন্ধ্যার ম্যাচের চিত্রও একই। আবাহনী লিমিটেড মাঠে এলেও দেখা যায়নি উত্তর বারিধারার ফুটবলারদের। নিজেদের মধ্যেই বল নিয়ে চোর পুলিশ খেলায় মাতলেন কলিন্দ্রেস জীবনরা। খেলোয়াড়ি জীবন এবং টিমের কর্মকর্তা হিসেবে আমার এটা প্রায় 41 বছর চলছে। আমি কখনো এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়নি, তো আজকে এটা প্রথম দেখলাম। বিভিন্ন ইস্যুতে ক্লাব আর ফেডারেশনের এই দোদুল্যমান অবস্থা চলছে কিছুদিন। শনিবার যার দৃশ্যায়ন হয়েছে কমলাপুর স্টেডিয়ামে। কৃত্রিম টার্ফের এই মাঠ নিয়েই আপত্তি বসুন্ধরা, বারিধারা ও মুক্তিযোদ্ধা ক্লাবের। প্রকাশ্যে না বললেও তালিকায় আছে আরও কয়েকটি নাম। সম্প্রতি স্বাধীনতা কাপে অংশগ্রহণের পর ক্লাবগুলোর বেশ কয়েকজন ফুটবলার ইনজুরিতে পড়েন। জানাইছি আমাদের এর আগেও এখানে 2টা প্লেয়ার পড়া ইনজুরি এমন ভাবে হয়েছে, ছবি সহকারে দিছি। তারপরে একটা মিটিং দিলে আমাদের জন্য সুবিধা হইতো। ফেডারেশনকে পত্রের মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে আপনারা যদি ঘাসের মাঠে ফেডারেশন কাপ আয়োজন না করেন, মুক্তিযোদ্ধা ফেডারেশন কাপে অংশগ্রহণ করবে না। সমস্যার সমাধান হয়েছে বারবার এমন আশ্বাস দিয়েও শেষ পর্যন্ত ম্যাচ ডেতে এই দৃষ্টান্ত। যদিও আগের সূচিতেই চলবে টুর্নামেন্ট জানিয়ে দিয়েছে পেশাদার লীগ কমিটি। যে দল এসেছেন মাঠে তারা পূর্ণ পয়েন্ট পাবেন এবং সেটি একটা গোলেরও একটা আছে, বেনিফিট আছে। কে খেলবে কে খেলবে না সেটা না, আমার কথা হলো যেহেতু যদি কেউ পার্টিসিপেট না করে থাকে তাহলে সে জায়গায় যে ফর্মুলায় যা আছে, বাইলোতে যা আছে তাই হবে। মুক্তিযোদ্ধার আপত্তি থাকায় রোববারের দ্বিতীয় ম্যাচটিও না হওয়ার আশঙ্কা। বলা যায় তাল গোলেই শুরু হলো এবারের ফেডারেশন কাপ। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 17 মাসের অচলাবস্থার পর এবছরই আবার সচল হয় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। হয়েছে এসএসসি, এইচএসসি পরীক্ষাও। তবে সড়কে নটরডেম ছাত্র নাইমের মৃত্যুতে বেগবান হয় হাফ ভাড়ার দাবিতে চলা শিক্ষার্থী আন্দোলন। পরে কর্তৃপক্ষের আশ্বাসে ক্লাসে ফেরে তারা। করোনার অচলাবস্থার মধ্যে জানুয়ারির শুরু থেকেই ওঠে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি। ক্যাম্পাসে হয় শিক্ষার্থী বিক্ষোভ। তবে দীর্ঘ অপেক্ষার পর 12 সেপ্টেম্বর খোলে স্কুল, কলেজ। সীমিত পরিসরে শুরু হয় ক্লাস। এরপর ধীরে ধীরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে খুলে দেয়া হয় সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়। হলে উঠে ছাত্রছাত্রীরা, প্রাণ ফেরে ক্যাম্পাসে। এসএসসি ও এইচএসসি পরীক্ষাও ছিল এবছরের আলোচিত ঘটনা। 2020 সালে হয়নি এইচএসসি, এবছর কি হবে সে সংশয়ের অবসান হয় 14 নভেম্বর। এসএসসি পরীক্ষায় বসে শিক্ষার্থীরা, আর এইচএসসি পরীক্ষা শুরু হয় 2রা ডিসেম্বর। তবে তা হয়েছে গ্রুপভিত্তিক আর 3 বিষয়ে। আবার এবছরই বাসে হাফ ভাড়ার দাবিতে সড়কে নামে শিক্ষার্থীরা। আর এর মধ্যেই শিক্ষা বছরের সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটে 24 নভেম্বরে। সেদিন বাসায় ফেরার পথে সিটি কর্পোরেশনের গাড়ি চাপায় মারা যান নটরডেম কলেজের ছাত্র নাইম হাসান।
এর বিচার ও নিরাপদ সড়ক চেয়ে চলে আন্দোলন। পরে কর্তৃপক্ষের আশ্বাসে ক্লাসে ফেরে তারা। চলতি বছর সীমিত পরিসরে চলেছে শিক্ষা কার্যক্রম। নতুন বছরে পুরো প্রাণ পাবে আশা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারের দায়িত্ব অবকাঠামো নির্মাণ আর শিক্ষার্থীদের আগামী দিনের নেতা হিসেবে গড়ে তোলার কাজ শিক্ষকদের বলে মনে করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। বিকেলে রাজধানীর মহাখালীতে IPH উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল উদ্বোধনে এসে মন্ত্রী বলেন, শূন্য খাদ্য ভাণ্ডার আর শূন্য কোষাগার নিয়ে 3 বছরে সদ্য স্বাধীন দেশকে নতুন করে সাজাতে চেয়েছিলেন বঙ্গবন্ধু। তবে আন্তর্জাতিক ষড়যন্ত্রে তাকে প্রাণ দিতে হয়। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে দেশ এগিয়ে নিতে সবার সহায়তাও চান মন্ত্রী। আমরা দেশের মানুষ, সরকার বিল্ডিং করে দিতে পারবে, সুন্দর ঘর দুয়ার করে দিতে পারবে, কিন্তু লেখাপড়া তো করাতে হবে আপনাদের। সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কে করবে এটা? আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী। খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন আজ পালিত হচ্ছে রাজধানী সহ সারা দেশে। সকালে প্রার্থনা ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে শুরু হয় দিনের উদযাপন। করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনেই ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করছে খ্রিস্ট ধর্মাবলম্বীরা। বড়দিন উপলক্ষে গির্জার উপাসনালয়গুলো সাজানো হয়েছে ফুল, বেলুন, কাগজ ও জড়ি দিয়ে। বর্ণিল সাজে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রিও। গির্জা প্রাঙ্গণে থাকা গাছে ঝুলছে রং বেরঙের বাতি। সাজানো হয়েছে গোশালাও। সকালে রাজধানীর তেজগাঁওয়ের হোলি রোজারি চার্চে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। প্রার্থনায় বিশ্বের শান্তি কামনার পাশাপাশি করোনামুক্তি ও রোগ শোক সমস্যা থেকে পরিত্রাণ চাওয়া হয়। আমার প্রিয়জনেরা, বড়দিন আমাদের বড় করার জন্য প্রত্যেক বছর আসে। আমরা যাতে আমাদের হৃদয়, মন যাতে অনেক বড়, অনেক উদার হতে পারি, সংকীর্ণতা উঠতে আমরা যেতে পারি। এদিকে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দের মধ্য দিয়ে সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে আজকের এই দিনটি। যদিও ওমিক্রন আতঙ্কে ভাটা পড়েছে বড়দিনের আনন্দ উদযাপনে, এসেছে অনেক নিষেধাজ্ঞা। এর মাঝেই পালিত হচ্ছে যীশু খ্রিস্টের জন্মদিন। বেথেলহেমে কুমারী মাতা মেরির গর্ভে জন্ম হয় যীশু খ্রিস্টের। মানবতা রক্ষার্থে নিজের জীবনও উৎসর্গ করেন তিনি। ভ্যাটিকানে বড়দিন উপলক্ষে দেয়া ভাষণে যিশুর সহজ সরল জীবনের মাহাত্ম্যই তুলে ধরেন পোপ ফ্রান্সিস। যীশু খ্রিস্টের জন্মদিনের উৎসবের আনন্দ আত্মীয় পরিজনদের সাথে ভাগাভাগি করে নিতে ব্যস্ত গোটা বিশ্ব। সেই সঙ্গে করোনা মুক্ত নতুন বছর যেন সবার জীবনে সুখ শান্তি বয়ে আনে, এমন প্রার্থনায় জানাচ্ছেন তারা। যিশুর জন্মস্থান বেথেলহেমের ঐতিহ্যবাহী নেটিভিটি চার্চের প্রার্থনায় যোগ দেন নানা বয়সী মানুষ। করোনার বিধিনিষেধ শিথিল হওয়ায় উৎসবে যোগ দিয়েছেন পর্যটকরাও। যুক্তরাষ্ট্র সেজেছে ক্রিসমাসের বর্ণিল সাজে। বিভিন্ন শহরের আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি, উপহার, দর্শনার্থীদের নিয়ে চলছে উৎসব। ওয়াশিংটনে হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের সঙ্গে বড়দিনের আনন্দ ভাগাভাগি করে নেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বড়দিন উপলক্ষে বিশেষ শুভেচ্ছা বার্তা দিয়েছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। শুরুতে কঠোর বিধিনিষেধের ইঙ্গিত দিলেও যুক্তরাজ্যে বড়দিন পালন হচ্ছে কড়াকড়ি ছাড়াই। তবে বড়দিনের পরই জারি হচ্ছে বিধিনিষেধ। রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইউক্রেনের মানুষ পালন করছে এবারের বড়দিন। শিশুরা তো বটেই, বড়দিনের আয়োজন উপভোগ করতে ভিড় করেছেন বড়রাও। অমিক্রন আতঙ্ক ছড়িয়ে পড়ায় বিধিনিষেধ মেনেই পালন করা হচ্ছে বড়দিন। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে ক্রিসমাস ইভের প্রার্থনায় অংশ নিয়েছেন ফ্রান্সের প্যারিসের মানুষ। সরকারি নতুন কড়াকড়ি মেনেই বড়দিন উদযাপন চলছে গ্রিসে। হংকংয়ে বড়দিন উপলক্ষে 66 ফুট উঁচু ক্রিসমাস ট্রি স্থাপন করা হয়েছে। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মহাবিশ্বের সৃষ্টি রহস্য উদ্ঘাটনে মহাকাশে পাড়ি জমালো স্পেস টেলিস্কোপ জেমস ওয়েব। বড়দিনের সন্ধ্যায় ইউরোপিয়ান স্পেস পোর্ট থেকে উড়ে যায় মহাকাশবিদ্যার ইতিহাসে সবচেয়ে ক্ষমতাশালী এই টেলিস্কোপ।
একে মহাবিশ্ব দেখার টাইম মেশিনও বলছে বিজ্ঞানীরা। 30 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফ্রেঞ্চ গিয়ানা থেকে আরিয়ান রকেটে চেপে মহাকাশের পথে যাত্রা শুরু জেমস ওয়েবের। এটি এ যাবৎকালের সবচেয়ে ক্ষমতাশালী স্পেস টেলিস্কোপ। কয়েকটি ভাঁজে একে বসানো হয় রকেটে। খরচ 1000 কোটি মার্কিন ডলার। এরই মধ্যে পৃথিবীর কক্ষপথ অতিক্রম করলেও পুরোদমে কাজ শুরু করতে জেমস ওয়েবের সময় লাগবে আরও 2 সপ্তাহ। এর নাম দেওয়া হয়েছে নাসার অ্যাপোলো কর্মসূচির প্রধান বিজ্ঞানী জেমস ওয়েবের নামে। প্রযুক্তিগত ত্রুটি ও করোনার কারণে বেশ কয়েকবারই এর উৎক্ষেপণ বিলম্বিত হয়। হাবলের চেয়েও অনেক বেশি ক্ষমতাসম্পন্ন 6200 কেজি ওজনের এই স্পেস টেলিস্কোপের চোখ আরও সূক্ষ্ম। এর আয়নাও বেশ বড়। হাবলের আয়না চাকতির মতো, আর জেমস ওয়েবে আছে ষড়ভুজাকৃতির 18টি আয়না, ব্যাস 6.5 মিটার। নাসার বিজ্ঞানীদের আশা এতে ধরা পড়তে পারে মহাবিশ্বের সৃষ্টি রহস্য। হাবলের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে মহাবিশ্বের বয়স 13.8 বিলিয়ন বছর, আর সে সময়েরই দৃশ্য দেখতে কাজ করবে এই টেলিস্কোপ। নিকটতম তারা ও মহাবিশ্বের ঝলমলে ছায়াপথের ছবিও তুলবে এটি। কোনো গ্রহে বায়ুমণ্ডল আছে কিনা খতিয়ে দেখবে তাও। এর মাধ্যমে প্রাণের অস্তিত্বের খোঁজ মিলতে পারে বলে আশাবাদী বিজ্ঞানীরা। জেমস ওয়েব প্রকল্পে নাসার সঙ্গে একযোগে কাজ করছে ইউরোপীয় ইউনিয়নের মহাকাশ গবেষণা সংস্থা USA এবং কানাডিয়ান স্পেস এজেন্সি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার বিরতিহীন রাত 9টার বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।